দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র রিপোর্টার আবু হেনা রাসেল এবং সিনিয়র সাংবাদিক কাউসার খোকন। আপনাদের দুজনকে খবর সংযোগের তরফ থেকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের পর 8 তারিখে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। সেই এক বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এই সময় বিভিন্ন কারণে এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ কিছু দল বাইরের দেশ থেকে ফান্ড আসতেছে, এমন ধরনের তথ্য পাওয়া যায় বিভিন্ন সময়। কিন্তু ইদানিং গত 2-3 দিন ধরে একটি নাম আমাদের এই গণমাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করেছে। সেই নামটি হচ্ছে এনায়েত করিম ওরফে মাসুদ করিম চৌধুরী। কে এই এনায়েত করিম? কি তার পরিচয়? এক এক সময় তিনি এক এক ধরনের পরিচয় দিচ্ছেন। তিনি একবার বলছেন তিনি সিআইএর এজেন্ট। তিনি কি এজেন্ট নাকি প্রতারক নাকি অন্য কেউ? এই বিষয়ে আমাদের সিনিয়র রিপোর্টার যেহেতু প্রথম থেকে এই নিউজটা কভার করছিলেন, তার কাছ থেকে শুনে আসি। রাসেল ভাই, এনায়েত করিম হচ্ছে আসলে একজন প্রখ্যাত বাংলাদেশের কূটনৈতিকবিদ ছিলেন। প্রথমে এটা হচ্ছে 1927 থেকে 1974 সাল পর্যন্ত, এবং উনি প্রথম বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং পরবর্তীতে কিন্তু তার পররাষ্ট্র সচিব হিসেবে উনি দায়িত্ব পালন করেছেন। আবার বিদেশি গোয়েন্দা সংস্থার যে সমস্ত তথ্যে জানা গেছে, আমাদের গোয়েন্দা সংস্থা থেকে জানা গেছে, সে হচ্ছে সিআইএর একজন এজেন্ট। তা কথা হচ্ছে যে এই যে দেশের এখন যে অস্থিরতা বিরাজ করছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো মানে 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তী সরকারকে আস্তে অস্থিরতা করার জন্য যে ধরনের কার্যকলাপ চলছে, এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেল, যেটা আসলে মানে যে গোয়েন্দা সংস্থারা তাকে গ্রেপ্তার করছে, এটা প্রশংসনীয় বিষয়। গোয়েন্দার সংস্থার জন্য খুব প্রশংসনীয় বিষয়। আপনি জানেন যে গত 13ই সেপ্টেম্বর মিন্টু রোড ডিবি প্রধান কার্যালয়ের সামনে সে ঘোরাফেরা করছিল, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছিল। সভাপতি ডিবির ওখানে অনেক সিসিটিভি ফুটেজ আছে এবং অনেক কিছু আছে। এটা দেখে ডিবির গোয়েন্দা সংস্থার একটি দল সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভিতরে নিয়ে যায়। তো যেহেতু ওটা রমনা থানার আওতাধীন, আমাদের ডিএমপি রমনা থানার আওতাধীন, পরে তাকে ওখান থেকে রমনা থানায় হস্তান্তর করা হয়। তো তখন তার জন্য তখন কিন্তু ওই যে 54 ধারা একটা মামলা হয়, সন্দেহজনক, মানে 54 ধারা মামলা হয়। তো সেই মামলার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা আবারও পুলিশ রমনা থানাকে আবেদন করে তার আয়ত্তে নিয়ে যায়। পরে আদালতের মাধ্যমে তাকে মানে হস্তান্তর করে, আদালতের মাধ্যমে তাকে আসলে রিমান্ডে নেওয়া হয়। যে রিমান্ডটা 48 ঘন্টা, প্রাথমিক পর্যায়ে আসলে 48 ঘন্টা তাকে নেওয়া হয়। তা আপনারা জানেন যে 48 ঘন্টার আজকে কিন্তু শেষ দিন, গত 13 তারিখ থেকে আজকে কিন্তু সেটা মানে শেষ দিন চলে যাচ্ছে, আদালত আজকে তোলা হবে। তো এই যে মানে গোয়েন্দা সংস্থা এই গত 48 ঘন্টা আসলে যে সমস্ত তথ্য উপাত্ত পেয়েছে, সেটা সে একজন আসলে মানে যুক্তরাষ্ট্রের নাগরিক, কিন্তু এর আগেও বিগত জোট সরকারের আমলে, এটা আমি গোয়েন্দা সংস্থার আমি বলছি, কিন্তু ওদের তথ্য 2006 সালে জোট সরকারের আমলেও কিন্তু তাকে একবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তখনও কিন্তু তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এখন বিভিন্ন গণমাধ্যমে আসছে যে ওনাকে যখন গ্রেফতার করা হয়, ওনার কাছে 2টা মোবাইল সিজ করা হয় এবং 2টা মোবাইলে বিভিন্ন ধরনের ভিআইপিদের নাম এসেছে, এবং তিনি এক পর্যায়ে বলে স্বীকারও করেছেন যে তিনি সিআইএর থার্ড পার্টি হিসাবে কাজ করেন। এই তথ্যটা ঠিক কিনা? আসলে গোয়েন্দা সংস্থা যেটা এখন পর্যন্ত মানে জব্দ করেছে তার কাছে থাকা, সেটা হচ্ছে যে একটা পাসপোর্ট, তার যেটা যুক্তরাষ্ট্রের যে পাসপোর্ট, সেই পাসপোর্টটা তার কাছেই ছিল। সেই পাসপোর্টটা জব্দ করেছে এবং 2টা দামি আইফোন জব্দ করেছে। সেই আইফোনে যে সমস্ত তথ্য উপাত্ত পেয়েছে, সেগুলো সমস্তই ছিল আমাদের দেশের ষড়যন্ত্রমূলক যে সমস্ত কর্মকাণ্ড করবে, যে প্ল্যানিং,
কোথায় যাবে, কার সাথে কথা বলবে, কোন রাজনীতিবিদদের সাথে কথা বলবে, কারা তার সাথে এ করবে, কে এখানে তাকে প্রোভাইড করে, পুরো একদম ব্লুপ্রিন্ট। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে গোয়েন্দা সংস্থা যে এই যে ধীর মানে মানে আগাচ্ছে, আস্তে আস্তে যে আগাচ্ছে এবং তার কাছে যে তথ্যপাত্র যে বের করতেছে, এটা আমি মনে করি যে খুব প্রশংসনীয় একটা। আর যেহেতু এটা তদন্ত নেই, এখন তদন্ত চলছে, সেহেতু তো এখন পুরোপুরি তথ্য দিবে না, তথ্য এখানে অনেক ব্যাপার স্যাপার রয়েছে। আচ্ছা, আমাদের আরেকজন রিপোর্টার, আমাদের সিনিয়র সাংবাদিক কাউসার ভাইয়ের কাছে আমি জানতে চাই, এই যে পরিপ্রেক্ষিতে তিনি দেশে এসেছেন, তিনি দেশের বাইরে থাকেন, কিন্তু এই যে আবার এসেছেন এই সময়টা ফেব্রুয়ারিতে আমরা সবাই জানি সাধারণ নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, ইসি সেভাবে প্রস্তুতি নিচ্ছে, রোড ম্যাপ ঘোষণা করেছে, ডিসেম্বরে তফসিল ঘোষণা হওয়ার কথা, সবকিছু মিলিয়ে একটা নির্বাচনমুখী। আবার এদিকে আবার কিছু দল 7 দফা দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে, সেখানে এনসিপি আছে, জামাতে ইসলামী আছে, আরো কিছু ইসলামী ঘরানার দল রয়েছে। এই যে এমন একটা পরিস্থিতি, এই সময় তার দেশে এসে এই ধরনের কর্মকাণ্ড আসলে কিসের ইঙ্গিত বহন করে? ধন্যবাদ কাজল ভাই। তো আপনারা নিউজে বা বিভিন্নভাবে আমরা জেনেছি যে 6 সেপ্টেম্বর উনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসেন। এর আগেও আমাদের দেশে এসেছেন। গত 20 বছর বেশি সময় ধরে তিনি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার দক্ষিণ এশিয়া প্রধান পরিচয় দিয়ে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা বিভিন্ন নিউজে ঘেটে দেখেছি যে উনি প্রায় এই প্রতারণা করে থাকেন, কাউকে ক্ষমতা বসিয়ে দেওয়ার, কারো থেকে ক্ষমতাচ্যুত করার, এবং এরকম আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা তিনি হাতিয়ে নেন। 2014 এবং 18 সালের নির্বাচনের আগেও অনেক নেতার কাছ থেকে তিনি অনেক অর্থ হাতিয়ে নিয়েছেন। 18 সালে বিএনপিপন্থী এক সাংবাদিক নেতা ও নবগঠিত এক দলের নেতার সঙ্গেও তিনি এই সখ্যতা গড়ে বিপুল টাকা তিনি পকেটে নিয়েছেন। এখন কথা হচ্ছে উনি এখন কেন এদেশে এসেছেন, এই সময়টা কেন আসছেন? এই সময়টা আসার কারণ আমরা যেটা নিউজে জেনেছি বা ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই সব তথ্যের আলোকে যেটা বের হয়ে আসছে যে বর্তমান সরকারকে পরিবর্তনের জন্য, বর্তমান সরকারের পেছনে ষড়যন্ত্র করে নতুন সরকার বসানোর পায়তারা করে বা কাউকে লোভ দেখিয়ে এসেছেন যে আমি এই সরকার পরিবর্তন করে আপনাদের বসানো হবে, সেটার জন্য তিনি এখানে যদি আমি একটু বলি আপনাদের, আসলে যে সামনে হচ্ছে যে আসলে এই যে নির্বাচনের প্রধান উপদেষ্টা কিন্তু আসলে সব ঐক্যমত থেকে শুরু করে সমস্ত 29টা রাজনৈতিক দলের সাথে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা বসেছেন, এবং পাশাপাশি কিন্তু ঐক্যমত কমিশনেও এটা আলোচনা হচ্ছে, এটা আজকেও আলোচনা হচ্ছে। তো আগামী ফেব্রুয়ারি মাসে, মধ্যবর্তী ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচনের ঘোষণা দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। প্রস্তুতিও চলছে। কিন্তু এইখানে কিছু রাজনৈতিক দল এটাকে আসলে মানে এই রাজনৈতিক ইয়াকে না যাওয়ার জন্য, নির্বাচনটা না হওয়ার করার জন্য অনেক চেষ্টা করছেন। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে একটি রাজনৈতিক দলের নাম আসছে, যেটা হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি কিন্তু এখন পর্যন্ত সরকারের ফ্যাসিবাদী দল হিসেবেই কিন্তু পরিচিত। তো এই ফ্যাসিবাদী দলের রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদ কিন্তু আসলে এই যে দেশের যে অস্তিত্বশীল মানে গড়ে তোলার, এবং আমরা দেখেছি গত পরশুদিনকেও এই রমনা থানার সামনে কিন্তু তারা বিক্ষোভ করেছে, নানান ধরনের করেছে, এবং তারা ইতিমধ্যেও বেশ গণ্ডগোলও করেছে। এটা হয়েছে কি, গণ অধিকার, আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও, গত মাসে, আমার ঠিক টাইমটা মনে নেই, এখানে গণ অধিকার পরিষদের সাথে কিন্তু তারা একটা সংঘর্ষ হয়, সেখানে গণ অধিকার পরিষদের প্রধানকে কিন্তু বেধড়ক মারধর করে। সেটার প্রেক্ষিতে কিন্তু গতকালকে রমনা থানায় কিন্তু একটা মামলা হয়েছে, এটা জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান সহ 18 জনের বিরুদ্ধে। তো মূলত এই যে অস্থিরতাটা বিরাজ করে আমার কাছে মনে হচ্ছে, এবং এটা সবাই করছে, সামনে নির্বাচনকে মানে বানচাল করার জন্য কিন্তু আমি মনে করতেছি যে এই যে যেটি এটা ধারণা করা এবং বিভিন্ন নামে উনি পরিচিত হচ্ছেন, মাসুদ করিম। আমার কাছে এখন আপনাদের দুজনের সাথে আলাপ করে আমার যেটা মনে হচ্ছে যে আমি যে প্রথমে বলেছিলাম উনি কি সিআই এজেন্ট, প্রতারক, না ব্যবসায়ী, না সুযোগ সন্ধানী, আপনাদের কথাবার্তা এগুলো উঠে আসছে। এখন একজন জাপান নেতার কথা মনে আসছে, সামনে আসছে, সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর উনি যখন কাতার এয়ারলাইন্স করে বাংলাদেশে আসলেন, এবং ওনার থাকার ব্যবস্থা 5 তারকা হোটেলে হয়েছিল, এবং জাপান নেতা কাজী মামুনুর রশিদের নামে উনি এটা বুক করে দিয়েছিলেন, ওনার নামটা সামনে আসছে।
আপনি কি ওনার কোনো ট্রেস পেয়েছেন বা ওনার কোনো বক্তব্য পেয়েছেন? যেহেতু আমি আপনাকে বলে দিচ্ছি, যেহেতু কিছুদিন আগে জাতীয় পার্টির অফিসে হামলা হয়েছে, বনানীর অফিসে তেমন কেউ বসে না, এখানে ফাঁকাই থাকে, পুলিশ পরে হামলা হয়েছে এখানে। তাই টেলিফোনে বা ইতে বা সিআইডি থেকে কোনো ধরনের যোগাযোগ বা ওনার নাম কি উঠে আসছে? সেটা হচ্ছে যে এই যে মানে গণ অধিকার পরিষদের সাথে যে জাতীয় পার্টির যে একটা সংঘর্ষের ঘটনার পর থেকে কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতারা, উনি যে মামুনুর রশিদ, যেটা উনি কিন্তু একটা শীর্ষ নেতা, এই শীর্ষ নেতারা এনারা কিন্তু আসলেই গা ঢাকা দিয়েছে। মাঝে মধ্যে কিন্তু জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান মহোদয় এই কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতেন, কিন্তু ইদানিং তারা ঘটনার প্রেক্ষিতে কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। এবং গোয়েন্দার তথ্য যেটা জানা গেছে যে সেটা যে এই যে মতিন এনায়েত করিমের যে ঘটনাটা, এই এনায়েত করিমের বিষয়ে তাকে যে সাহায্য করছে, তাকে যে বিমানবন্দর থেকে নিয়ে এসে যে একটি 5 তারকা হোটেলে, তার নামও কিন্তু ভাড়াটা কিন্তু সে করে দিয়েছে এবং ভাড়াও দিয়েছে। সেটার বিষয়ে আসলে গোয়েন্দার যে তথ্য যেটা বলছে যে আসলে তারা নজরদারিতে রয়েছে, এই নেতাগুলো তাদের নজরদারিতে রয়েছে, যেমন মামুনুর রশিদ নজরদারিতে রয়েছে। তো গোয়েন্দা যেটা বলছে যে এরপর আমরা তাদেরকে চেষ্টা করতেছি তাদেরকে এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তারা একাধিকবার কেন্দ্রীয় পার্টি অফিসে গেছে, পায় নাই, এবং কি গুলশানের অফিসেও তাদেরকে পায় নাই। আচ্ছা, আপনার কাছে রাসেল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, এই যে ঘটনা, জাতীয় পার্টির একজন নেতা, শীর্ষস্থানের নেতা, সে তো ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেয় না, দল থেকে বা হাইকমান্ড থেকে যেটা নির্দেশনা, সেই নির্দেশনে কাজ করে। এখন এই যে সময়টা আপনার জাতীয় পার্টি নিষেধাজ্ঞার একটা দাবি উঠছে, এনসিপি জামাত এর দোসর, মানে সাবেক সরকার, আওয়ামী লীগ সরকারের দোসর হিসাবে তাকে সাব্যস্ত করে নিবন্ধন বাতিল থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করার জন্য নিষেধাজ্ঞা চেয়ে একটা আন্দোলন চলছে, এবং বারবার স্মারকলিপি দেওয়া হচ্ছে, যেখানে যেখানে রাস্তা আন্দোলন হচ্ছে। এই সময়টায় জাপান কি এত বড় ভুল করবে আপনার কি মনে হয়, নাকি এইটার মাধ্যমে আরো প্রমাণ হবে যে আসলে নিষিদ্ধ হওয়ার মতো দল জাতীয় পার্টি? আসলে কি একটা দলকে যখন মানে নিষিদ্ধ করার জন্য, এখানে আপনি জানেন জাতীয় পার্টি এখন 5 টুকরা হয়েছে। হ্যাঁ, তারা একাধিকবার চেষ্টা করছে একত্রিত হওয়ার। জাতীয় পার্টির কথা বলছে এখন। জি, জাতীয় পার্টি, আমরা জিএম কাদের কথাই বলছি। জিএম কাদের ইতিমধ্যে কিন্তু একবার সে ভারতের আমন্ত্রণে কিন্তু একবার ভারতে গিয়েছিল। সেখানে গিয়ে ভারত সরকারের সাথে বসে বৈঠক করে এসে যখন দেশে ফিরেছে, গণমাধ্যম কর্মীরা কিন্তু তার কাছে জানতে চেয়েছিল যে আপনি যে ভারতে গিয়েছিলেন এটা সম্পর্কে একটু বলেন। উনি কিন্তু স্ট্রেট কাট সোজাই বলেছিলেন যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারবো না। এটা নিয়ে কিন্তু গণমাধ্যমে বেশ লেখালেখি হয়েছে, আপনারা জানেন। তা আমার কাছে কেন জানি মনে হচ্ছে, যেহেতু জাতীয় পার্টির পিঠ কিন্তু এখন এক পর্যায়ে দেওয়ালে ঠেকে গেছে, এবং জাতীয় পার্টি কিন্তু বারবার বলছে আমরা নিবন্ধিত দল, আমরা সরকারের ওই বিগত সরকারের সত্যছায় ওরকম অত করি নাই, অনেক দলই তো ছিল, তাদেরকে করে নাই, কেন আমাদেরকে করতেছে? 14 করেন, কেন করে নাই? তারা বলতেছে যে আমরা তো অনেক স্বনামধন্য কাজ করেছি জাতীয় পার্টির সময়, সেই কাজগুলোর জন্যই জনগণ আমাদেরকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার আস্থা এবং জনগণের যে আস্থা, সেটা কিন্তু আসলে একটু পার্থক্য রয়েছে। যেহেতু জাতীয় পার্টি একটা ফ্যাসিবাদী সরকারের দোষের হিসাবে ছিল এবং পার্লামেন্টও তারা দীর্ঘ সময় তারা কাজ করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখন পর্যন্ত জনগণ বা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারছে না। আচ্ছা, এখন আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন এনায়েত করিমের সর্বশেষ অবস্থা, আপনি বলে আজকে আদালতে নেওয়া হবে বা ইতিমধ্যে হয়ে যেতে পারে, আমরা যখন অনুষ্ঠানটা করছি। সর্বশেষ অবস্থা হচ্ছে তাহলে আদালতে তোলার পরে এখন আবারও হয়তো রিমান্ড, মানে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আবারও হয়তো তাকে রিমান্ডে চাওয়া হতে পারে। কাসুর, এই বিষয়ে আপনি কিছু বলবেন না? এটা হচ্ছে ধরেন ওনাকে যে জিজ্ঞাসাবাদ করা হবে, এখন কথা হচ্ছে যে ডিআইজি যিনি তার দেখরক্ষী হিসেবে একজন পুলিশের ডিআইজির নাম আসছে, বা একজন পুলিশের কর্মকর্তাকে তার দেহরক্ষী হিসেবে পুলিশ কর্মকর্তা না, পুলিশ কনস্টেবল সদস্য, এবং অলরেডি তাকে বহিষ্কার করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে ডিআইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আমার প্রশ্ন হচ্ছে এখানে দেখেন, একজন কনস্টেবল
তার তো কোনো দোষ নাই, তাকে তো সরকার তরফ থেকে তাকে দেহরক্ষী হিসেবে তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে তার রক্ষণাবেক্ষণের জন্য, তাকে দেখার জন্য আদেশ পেশ হয়ে গেছে। সেই ক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এটার সাথে জড়িত, তার ব্যাপারে কোনো রকম আইনগত ব্যবস্থা বা কোনো রকম পদক্ষেপ না নিয়ে, অথচ ওই যে পুলিশ সদস্য তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছে এবং তাকে কিন্তু সাসপেন্ড করেছে। এখন জানার বিষয় ওইটাই যে ডিআইজি বা ওই যার নাম উঠে এসেছে ওনার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এখন পর্যন্ত তারা যেহেতু গোয়েন্দা সংস্থা, এটা খুবই ধীর গতিতে, খুবই মানে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা কিন্তু রাষ্ট্রের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু এখন এই জিনিসটা নিয়ে এনায়েতুল করিমের সাথে খুবই স্পর্শকাতর একটা বিষয়, এটা নিয়ে কিন্তু ধীর গতিতে খুব আগাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু 48 ঘন্টা পার হয়ে গেছে, আজকে হয়তো আবারও আদালতে পাঠিয়ে তাকে হয়তো আবারও রিমান্ডে আনতে পারে। যে বিষয়টা হচ্ছে জাতীয় পার্টির বিষয়টা, যেটা আমরা জিএম কাদের কথা বললেন রাসেল ভাই, আর আমরা বিভিন্ন প্রতিবেদনে জেনেছি যে রওশন এরশাদ পন্থী যে মামুনুর রশিদ, উনি নিজেকে ওই অংশের মহাসচিব হিসেবে দাবি করছেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে করিমের সখ্যতা ছিল, তো তারপরে উনি গেলে তাকে আপ্যায়ন করা হয়তো। এমনকি যে মামুনুর রশিদ যে রওশনপন্থী যে মহাসচিব দাবি করছে, তিনি যখন যুক্তরাষ্ট্রে যেতেন তখন ওনাকে আপ্যায়ন করতেন, তারপরে হোটেল বুকিং করে দিতেন, ভাড়াও পরিশোধ করতেন। তো ওই রকমই উনি বলতেছে যে আমি এই কারণেই এনাদকে আমি হোটেল ভাড়া করে দিয়েছি, বুকিং দিয়ে দিয়েছি, আমাদের সম্পর্ক পারিবারিক সম্পর্ক, আর কিছুই না। মানে কাজী মামুনুর রশিদ তার পক্ষ থেকে সাফাইটা গিয়েছে পারিবারিক সম্পর্কের কারণেই। এইখানে সরকার পতনের উদ্দেশ্য কিনা ষড়যন্ত্র কিনা এই বিষয়ে আপনি কিছু জানেন না? এটা সম্পর্কে যেহেতু এটা মানে গোয়েন্দা সংস্থা মানে ওনার কাছে জিজ্ঞাসা করে, ওনাকে ডাকার পরে আসলে ঘটনাকে। তো সুপ্রিয় দর্শক, বিষয়টা খুবই সেনসিটিভ। এই বিষয়টা আপনার দেশ বিরোধী, দেশকে অস্থিতিশীল করার জন্য যে একটা নাম সামনে আসছে, সিআইডি প্রথম পর্যায়ের কাজটা প্রশংসনীয় করেছে। এখন সিআইডি আমি বলছি ডিবি খুব প্রশংসার সঙ্গে প্রথম কাজটা আমরা বলবো যে সম্পূর্ণ করেছে। তাকে গ্রেফতার থেকে শুরু করে তার কাছ থেকে রিমান্ডে যে তথ্যগুলো পাচ্ছে, তথ্যগুলা এখন সম্পূর্ণ ডিসক্লোজ করবে না, কারণ এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা, তদন্তের স্বার্থে সব গোপনে আছে। আমরা চাই ওনারা ডিবি যেভাবে আগাচ্ছে ধীরে সুস্থে, যেহেতু তাদেরই সংস্থার ডিআইজি আইজির নামও এসেছে এখানে, তা যেহেতু এগুলো বড় পোস্ট, সরকারের পোস্ট, রাষ্ট্রীয় পদমর্যাদা অনেক বড় পোস্ট, তাদেরকে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের নাম যদি এসে থাকে। তারপর মামুনুর রশিদ রওশনপন্থীর যে নিজেকে মহাসচিব হিসেবে পরিচয় দিয়ে থাকে। তো আস্তে আস্তে দিন যত যাবে, যেভাবে ডিবি এগিয়ে যাচ্ছে, সেটা তদন্তের মাধ্যমে উঠে আসবে বলে আমরা আশা করছি। আমরা পরবর্তীতে আবার রাসেল ভাইয়ের কাছে যাব, খোকন ভাইয়ের কাছে যাব, ওনাদেরকে আগে থেকে আমন্ত্রণ জানিয়ে আসলাম, যেহেতু ওনারা এই নিউজটা ফলো করছেন, গণমাধ্যমে আসছে সেগুলা। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।